প্রচুর কষ্টতে থাকে। আমাদের এই গ্রামের লোক প্রচুর কষ্টে মানুষ মানে জীবনযাপন করে তারা। এই জাল কি আপনি বুনছিলেন? জাল বুনতে পারেন? হ্যাঁ, যে ঘুমাচ্ছি কি করবো, পেটের জ্বালাতে বেটারা ভাত দেয় না, গুনাই 1 কেজি করে নিয়ে আসি, 8 দিনে হয়, পারি না 10 দিনে হয়। দাদুর বয়স প্রায় 60-70 বছর। এই বয়সেও দাদু কষ্ট করে যাচ্ছে, মানে পেট চালানোর তাগিদায়। একদম কাঁটাতার আমি আপনাদের দেখাবো, আমি একদম ঠিক কাঁটাতারের একদম কাছেই রয়েছি এবং ওর এপাশে কিন্তু আমাদের ভারতের যেসব চাষিরা তারা চাষ করতে যায়, মানে কোমরে এটা বোতল বেঁধে লাফ দিয়েছে। দেখুন 500 থেকে 600 মিটার দূরে গেলেই কিন্তু একদম বাংলাদেশ সীমান্ত, যার ওপাশে রয়েছে বাংলাদেশের রাজশাহী। কোনো আমাদের খাওয়াই হয়, তাছাড়া পেটে দু টাইম হয়তো খেতে পাই, কোন সময় জুটে কোন সময় জুটে না, সে অবস্থা। এই করে আমরা সংসারটা কোনো ম্যানেজটা করি। আর সরকার থেকে কোনো হেল্প করে না? কোনোদিন আমাদের 5টা পয়সাও দেয়নি। আমরা 2000 টাকা ডুবে যায়, আগা বন্যায় আগা বছর ডুবেছি তাও দেয়নি, এবছর ডুবছি তাও দেয়নি। কোনো সরকার একটা কোনো অনুদান আমরা পাইনি। দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে আরেকটু হলে কিন্তু এটা ভেঙে পড়বে। আচ্ছা, এই যে পাট যে ছাড়াচ্ছেন আপনাদের কি টাকা দেবে নাকি, না পাট কাটি দিয়ে দেয়? আচ্ছা, অনেক টাকা দেবে না, পাট কাটি দিয়ে দেবে সব, আর পাটটা নিয়ে নেবে। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো পদ্মার পাড়ে একটি দুর্গম চর, মহিষমারী চর বা কৃষ্ণপুর চর। সেই কৃষ্ণপুর চরের এই বর্ষায় সেই মানুষদের জীবন কেমন আছে এবং তারা কিভাবে তাদের জীবন জীবিকা চালাচ্ছে, সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আকাশের অবস্থাটা দেখুন, মেঘ করেছে, কত সুন্দর লাগছে দেখুন আকাশটা। আর দেখুন এই যে বাচ্চা কাচ্চা সব মাছ ধরতে যাচ্ছে, দেখেছেন? এই যে সব নৌকা যাচ্ছে, মাছ ধরে তারা আসছে এবং এই যে নৌকা আসছে এটাতে করে কিন্তু আমরা এখন ওপারে যাব। তো দেখলেন কত সুন্দর লাগছে এই পদ্মা নদীটা, এবং ওদিকে মানে বিদ্যুৎ চমকাচ্ছে। ওই দেখুন জলের মধ্যে লাফ দিয়েছে সব, দেখুন মানে কোমরে এটা বোতল বেঁধে লাফ দিয়েছে দেখুন। এই নৌকা পার হয়ে এখন ওপারে যাব, ওপারে গিয়ে তারপর গ্রামটা ঘুরব। দেখুন এই বর্ষার জন্য এই পদ্মা নদী কেমন উত্তাল। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, একমাত্র এই মুর্শিদাবাদের এই স্থানে আসলেই কিন্তু এই পদ্মা নদী দেখা যায়, তাছাড়া আর ভারতবর্ষের কোনো জায়গাতে দেখা যাবে না। নৌকা থেকে নেমে গেলাম, নেমে এই যে সোজা রাস্তা, এই রাস্তায় গ্রামের মধ্যে প্রবেশ করছে এবং গ্রাম কিন্তু এখান থেকেই শুরু। ছাগল ক টাকায় বেচবেন এক একটা? ঠিক আছে, হাটে যেরকম হবে সেরকম বেচবো। ওই দেখো 8,000। এই দাদাও যাচ্ছে, তো দেখুন ছাগল নিয়ে যাচ্ছে, ধুবুলিয়ায় বেচতে নিয়ে যাচ্ছে। দেখুন এখানে যে চালা মতন করা রয়েছে, এখানে যত সম্ভব বিএসএফ যেসব জওয়ানরা আছে তারা হয়তো এখানে বসে বিশ্রাম নেয়। এখন বর্তমানে সেটা জলের নিচে চলে গেছিলো এবং বালি বেরিয়ে গেছে, সেই কারণে এখন হয়তো কেউ নেই এখানে। এবং দেখতে পাচ্ছেন এই যে কাটা তার, একদম কাঁটাতার আমি আপনাদের দেখাবো, আমি একদম ঠিক কাঁটাতারের একদম কাছেই রয়েছি এবং ওর এপাশে কিন্তু আমাদের ভারতের যেসব চাষিরা তারা চাষ করতে যায়। এখন বর্তমানে যে চাষের জমি সেটা পুরো জলের নিচে, এবং যারা পাট চাষ করেছে তারা পাট ছাড়াচ্ছে এবং কিছু কিছু মানুষ দেখছি মাছ ধরছে। আর একটু এগিয়ে গেলেই কিন্তু এখান থেকে প্রায় 500 মিটার বা 800 মিটার এরকম দূরে গেলেই কিন্তু পুরো বাংলাদেশ সীমান্ত। তো আমি এখন কথা বলছি আপনাদের একদম ভারতবর্ষের শেষ সীমান্ত থেকে এবং শেষ দ্বীপ থেকে। দেখতেই পাচ্ছেন কাটা তার, আমি হাত দেওয়া যাবে না, কি কারেন্ট ফারেন্ট কিছু আছে কিনা জানা নেই। তো এখন আমি গ্রামের মধ্যে প্রবেশ করব, তো চলুন আস্তে আস্তে গ্রামের মধ্যে প্রবেশ করি এবং গ্রামের মধ্যে প্রবেশ করে গ্রামের মানুষদের কি অবস্থা এবং এই বর্ষার মধ্যে তারা কেমনভাবে আছে সেগুলো জানার চেষ্টা করি। 500 থেকে 600 মিটার দূরে গেলেই কিন্তু একদম বাংলাদেশ সীমান্ত, যার ওপাশে রয়েছে বাংলাদেশের রাজশাহী।
তো একদম কিন্তু সে একদম সীমান্তে কিন্তু আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। এবং দেখুন বাচ্চারা সব মাছ ধরছে এখানে, আর সমস্ত মানুষজন যারা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, যত মানুষ চোখ যাচ্ছে সবাই পাট ছাড়াতে ব্যস্ত। আমি কিন্তু একদম সীমান্তে দাঁড়িয়ে রয়েছি, যার ওপাশে বললামই আপনাদের রাজশাহী, আর ওদিকে বিএসএফ রয়েছে, ওদিকে যেতে দেবে না এবং যাওয়ার উপায়ও নেই। ভেবেছিলাম আমরা যাব, কিন্তু এই যে জল, এই জল এখন আর রাস্তা দেখা যাচ্ছে না যে যাব কোন দিক থেকে, তো ওদিকে যাওয়ার আর এখন বর্তমানে উপায় নেই। তো যদি কখনো জল এখানে কম থাকে তো আবার এখানে আসবো, এসে আপনাদের যখন জল কম থাকে তখন কি অবস্থায় থাকে তো সেটা আমি আপনাদের দেখাবো। এখানকার মানুষরা, তারা বেশিরভাগ মানুষ পাট চাষ করে রেখেছে। তো যেহেতু এখন চারিদিকে জল, পুরো জলমগ্ন এলাকা, কেউ মাছ ধরছে, কেউ পাটের থেকে যে সেটা আঁশ ছাড়াচ্ছে। চলুন একটু দেখাবো আপনাদের সেটা। দেখুন এই বাচ্চা ছেলেটাও পাট ছাড়াচ্ছে। দেখুন এগুলো কিন্তু সব চাষের জমি। এই পদ্মার যে জল, সেই জল এখন এই চাষের জমির ভিতরে ঢুকে গিয়েছে। তো চাষের জমি পুরো জলের নিচে। এখানকার মানুষরা বেশিরভাগ কলাই চাষ করে, তো সবাই এখানে কলাই চাষ করে কম বেশি রাখা ছিল, তো বর্তমানে পুরো জলের তলায়। দেখুন সবাই কিন্তু কাজে ব্যস্ত, সবাই পাট ছাড়াচ্ছে। তো দেখুন এই যে পদ্মার যে জল, সেই জল এই চাষের জমি ডুবিয়ে একদম এই যে গ্রামের যে বাড়িগুলো, সেই বাড়িগুলোর মধ্যে আর বেশ কিছুদিন বৃষ্টি হলেই এই জল কিন্তু এসব জায়গায় ডুবে যাবে। তখন তারা কি করে জানেন, এই টিন বা এই গাছ, তারা এই গাছের বা টিনের উপরে উঠে বসে থাকে। দেখে জেনে যাচ্ছে এখনকার এই গ্রামের মধ্যে বাড়িঘরের অবস্থা। দেখুন এই যে এই বাড়ির ভেতরে আমি এখন যাব, এই বাড়িটার অবস্থা আপনাদের আমি দেখাবো। বলছি এগুলো কি গরু খাওয়ার জন্য, মোষ পালন করেন? না না, আছে না আমাদের। তা এগুলো কি করবেন আপনারা? ছাগল দুটো আছে। আচ্ছা, এখন তো পুরো জলের নিচে সবকিছু চলে গেছে, এগুলো কোথা থেকে নিয়ে আসলেন? অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তো তাহলে। দেখুন এই যে বাড়ি ঘরের কি অবস্থা দেখুন। দেখুন এই যে এখানে এনারা রান্না করে, এটা কিন্তু রান্নার জায়গা। এই যে এইভাবে টিন দিয়ে পাটকাঠি, এইগুলো কিন্তু পাটকাঠি দিয়ে এই যে বাড়ির চাল দেওয়া, পুরো টিন দিয়ে এবং পাটকাঠি দিয়ে মাটি দিয়ে কিন্তু পুরো বাড়িটাকে তৈরি করে রেখেছে। মানে আরেকটু বৃষ্টি হলে কিন্তু এখানে জল উঠে যাবে, বলেন আরেকটু বৃষ্টি হলে তো জল উঠে যাবে। তো তখন আপনারা কোথায় যাবেন? এখানে থাকে জলের মধ্যে। জলের মধ্যে কোথায় যাব? কি অবস্থা, মানে জল তো একদম এই পর্যন্ত চলে এসছে। গোটা এখানে চলে এসছে না। আর এখানে যা দেখা যাচ্ছে সমস্ত চাষের জমি ছিল, বলেন এগুলো নাকি? নদী তো পাশে, আর এগুলো সব চাষের জমি। মানে এখানে মোটামুটি কত বাড়ি আছে এরকম? অনেক বাড়ি আছে, যান দেখতে পাবেন। দেখলেন সব কিন্তু এখানে বেশিরভাগ এমন টাইপের বাড়ি, মানে এইভাবেই তারা জীবনযাপন করছে। এই মহিষ কি আপনাদের? না না, মহিষের মধ্যে পড়ে। মানে যখন এই খুব জল হয়, যখন এখানে হয়ে যাবে, তখন এইসব এই গরু ছাগল মহিষ কোথায় থাকবে? সব জলের মধ্যেই থাকবে। কি অবস্থা, আমাদের লাই ওদের বাড়ি না। কোথায় রাখবে সব পশু কোথায় রাখবে, রাখার জায়গা না। দেখলেন কি অবস্থা। এগুলো, এটা কি দুধ দুয়ায় নাকি? হ্যাঁ, এটা মহিষের দুধ, এগুলো দুইয়ে বিক্রি করতে তো নিয়ে যেতে হয় যে আপনার ভগবান গোলা বা হচ্ছে শিবনগর, ওদিকে নিয়ে যেতে হয়। মহিষ ধরেন জমি জায়গা নাই, এই ধরেন যা 2 কিলো 4 কিলো 5 কিলো দুধ দিয়ে সংসারটা কোনো রকম ম্যানেজ হয়। তা নয়, কোনো আমাদের খাওয়াই হয়। তাছাড়া পেটে দু টাইম হয়তো খেতে পাই, কোন সময় জুটে কোন সময় জুটে না, সে অবস্থা। এই করে আমরা সংসারটা কোনো রকম ম্যানেজটা করি। আর সরকার থেকে কোনো হেল্প করে না? কোনোদিন আমাদের 5টা পয়সাও দেয়নি। ডুবে যায়, আগা বছর ডুবেছি তাও দেয়নি, এবছর ডুবছি তাও দেয়নি। কোনো সরকার একটা কোনো অনুদান আমরা পাইনি। আপনাদের তো ভোট আছে? ভোট আছে। আচ্ছা, এই যে সরকারি যে প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার বলেন বা যেসব প্রকল্প আছে, সেসব সুবিধা আপনারা পান না কেউ? লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডারটা পাই 1000 টাকায় একটা। কি হয় না, সেটা ওটা তো মহিলাদের জন্য একটা প্রকল্প, যদিও একটা মানুষের তো খরচা প্রতিদিন 100 টাকা খরচা, একজনেরই হয়, তাও হয়নি। এই বাইরে যাই আমরা একটু, এই ধরেন কোন রকম সংসারটা ম্যানেজ করে, তবে সরকারের কিছু পাই না আমরা। কি অবস্থা। আর যখন মানে এখানে ভোট হয়, ভোট কি গ্রামেই হয়? গ্রামে হয় ভোট। বড় স্কুল আছে সামনে, বড় স্কুলে ভোট হয় সব। যখন ভোট চেয়ে আসে তখন হয়তো বলে যে তোমাকে একটা অনেক বাড়ি দিব কি কোনো জিনিস দিব, প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, আর পরে আর আসে না। ধাপ্পা মারিয়া ভোটটা নিয়ে বাস, আর কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। এই তো অবস্থা আছে, কি খায় না খায় এই দেখাশোনা কোনো ওরা করে না।
এখানে আমাদের কোনো জমি জায়গা নাই, স্থান নাই, আমরা ওই বছরে 5,000 6,000 করে খাজনা দিয়ে টাকা দিতে হয় বছরে 5-6 হাজার টাকা। দিয়ে থাকতে হয়। বাবা। আমাদের কোনো এখানে স্থান নাই, এই জলে ডুবে এলে জলে ডুবেই থাকতে হবে। এই জল তো ধরেন বাড়ির উপরই আছে এখন। এবারে গ্রামের মধ্যে আর একটা বাড়ির ভিতরে যাচ্ছি, দেখুন এই যে ঠিক সব একই ধরনের বাড়ি, উপরে এই যে পাটকাঠি দিয়ে তার উপরে প্লাস্টিক দিয়ে বা কিছু সংখ্যক টিন কোনো সাইডে দিয়ে কিন্তু এইভাবে বাড়ি তারা তৈরি করে রেখেছেন। বলছি ঠাকুমা, এগুলো কি পাট কি আপনারা চাষ করেন? জি আপনাদের এই মাঠে জায়গা নিয়ে আছে? হ্যাঁ। ও মাঠ তো জলের এখন মোটামুটি জলের নিচে। একবারে সমান। তো সব কি পাট কি ছাড়ানো কমপ্লিট হয়েছে নাকি আস্তে আস্তে ছাড়াচ্ছেন? হয়নি, হচ্ছে। ছাড়াচ্ছেন? ছেড়েছে। ও মানে আপনার ছেলেরা সব ছাড়াচ্ছে নাকি? হ্যাঁ ছেড়েছে। মানে এখানেই তো আপনারা এখানেই থাকেন? এখানেই তো থাকি। রান্না করেন কোথায়? এখানে। এখানে রান্না করেন? এই দেখুন এখানে এমনি রান্না করে। তো বৃষ্টি হলে তো এখানে তো পুরো জল দিয়ে তো ছিটে চলে আসে। কি করবো, ভিজি। আর এই বছর তো এত বৃষ্টি হয়েছে, মানে মাথা খারাপ এবছর বৃষ্টির জন্য। খুবই তারিটা ধারি টারি ধইছে, এই যে ভালো ধারি ছিল এগুলা সব এই বৃষ্টিতে এরকম এরকম অবস্থা হয়েছে বলেন? এগুলা ধইছে গেছে, সব ধারি গুলা সব ধইছে গেছে। দেখলাম আমি কাতির বাড়িতে। ও এই জায়গাতে পুরো ভেঙে গেছে তো আসতে পারে, মানে ও মাটি চলে গেছে সেই কারণে এটা বেঁকে গিয়েছে। দেখেন হ্যাঁ, ধারি ছিল, দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে আরেকটু হলে কিন্তু এটা ভেঙে পড়বে। কি অবস্থা। না আপনাদের কি কারেন্ট নেই নাকি? কারেন্ট আছে। কারেন্ট দিয়ে মানে এই যে সোলার লাগানো এটার দিয়ে কারেন্ট আসে নাকি? সরকার থেকে? সোলার আমরা করেছি, বাড়ি এনে ব্যাটারি আছে ঘরে। আচ্ছা, আর কারেন্ট দিয়ে আছে। কারেন্ট মানে এমনি নতুন এসছে নাকি কারেন্ট? হ্যাঁ নতুন। ও আগে যখন কারেন্ট ছিল না তখন ওই জন্য সোলার লাগিয়ে নিয়েছিলেন হ্যাঁ। যাতে লাইট পাখাটা অন্তত চলে। হ্যাঁ আচ্ছা বাড়ি ডালা হয়ে থাকে। হ্যাঁ, ওইটা লাগে। তো দেখলেন এই দেখুন এই হচ্ছে বাড়ি ঘরের অবস্থা। আর বলছি যে আপনাদের তো এই পাশে যে পদ্মাটা আছে তার পাশেই তো বাংলাদেশ? না এইদিকে বাংলাদেশ। এইদিকে বাংলাদেশ? হ্যাঁ এদিকে বাংলাদেশ। মানে আপনারা কি ওই বর্ডারে ওখানে কি যেতে দেয় না? ওদিকে যাইতে দেয় না, গেছে বলছে আগে বার ছিল বাড়ি, ভাঙা চলে গেছে, এখন বিএসএ বাদ যেতে দেয়। বিএসএফ যেতে দেয় না, মানে সেই সব গঙ্গার নিচে, মানে সরি পদ্মার নিচে, তাই তো? হ্যাঁ পদ্মা নদীর নিচে চলে গেছে। হ্যাঁ নিচে চলে গেছে। আর আপনাদের তো বাজার যদি করতে হয় তো আপনাদের যেতে হয় কোথায়? শিবনগর বাজার করতে যেতে। এখন তো শিবনগর ঘাটও তো জলের নিচে। হ্যাঁ ওটাই। তাহলে এখন তো সে ওই কোনার থেকে, মানে শিবনগরের আগের থেকে ওই যে বাজারটা, ওখান থেকে আপনারা বাজার করতে যান বলেন? হ্যাঁ এখানে বাজার করতে যায়। কি অবস্থা, মানে তাছাড়া আর কোনো জায়গার উপায় নেই। কত না ওই পারি। আর এই যে পাট এই যে আপনারা যখন তৈরি ছাড়াচ্ছেন, এটা যখন বেচবেন তো তখন বেচতে কোথায় যাবেন? ভগবান গোলা নাকি? আসবে ব্যবস্থা, এখানে ব্যাপারীরা এসে নিয়ে যাবে? ও ব্যবস্থা এসে নিয়ে যাবে। বুঝতে পারলেন, যখন এই পাট ছাড়ানো হয়ে যাবে তখন যে ব্যাপারী তারা এখানে চলে আসবে, এখান থেকে তারা নৌকা বোঝাই করে নিয়ে চলে যাবে, তাই তো? কিনে, বুঝলেন? এইভাবে হচ্ছে সিস্টেম এখানকার, মানে ব্যবসার। হ্যাঁ আপনাদের কষ্ট দেখতেই এসছি যে আপনারা কত কষ্টে থাকেন এই বর্ষার সময়। কষ্ট আমরা তো চাই যে আপনাদের কিছু হোক, আপনারা কিছু পান, আমাদের তো ক্ষতি নেই তাতে। আর এখানে এসে আর একটা জিনিস জানতে পারলাম, এখন তো বর্ষার সময়, কিন্তু যখন গ্রীষ্মকাল থাকে, যখন এই পদ্মার জল যখন শুকিয়ে যায়, তখন এনারা ধুলোর জন্য রান্না করতে পারে না, মানে এতটা মানে ধুলোতে এই হাওয়াতে মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো বলুন এই যখন এই বর্ষা চলে যাবে, গরমকাল আসবে, মানে ধুলো উড়ে পুরো একদম ভর্তি হয়ে যায়, যখন হাওয়া দেবে ধুলো সব গ্রামের মধ্যে ঢুকে যাবে, তখন আর রান্না করা সম্ভব হয় না বলেন? 7টা ছাড়া রান্না করা যায়, সন্ধ্যেবেলা রান্না করতে হয়। কি অবস্থা, মানে গরমকালেও একটা জ্বালা, শীত মানে শীতের সময় জ্বালা, বর্ষার সময় জ্বালা। পানিতে ডুবে গেল, কোন মেম্বার প্রধান আইলো না, এইসব জল উঠেছে। কি অবস্থা, এই তো কিছু 10 দিন আগে নামলে আবার জল বাড় চলে আসে। জল এখানে উঠে গেছিল? হ্যাঁ জল আবার রাস্তায় নেমে গেছে, মানে যে রোদ উঠেছে একটুখানি বর্ষা হয়নি, জলটা আবার নেমেছে। মানে আবার ধরুন ওই যে পুজো আসছে সামনে, বর্ষা যদি আবার হয় তো আবার জল উঠে যাবে। কলাই টলাই সব ডুবে, কলাই তো সব ডুবে গেছে দেখছিলাম, মাঠে আনো কলাই ডুবে গেছে। কি অবস্থা, মানে কি কঠিন জীবন যাপন করে এনারা বর্ষার সময়। সমস্যা একখান বাড়ি ঘর সরকার হানে পাইনি, একটা মানুষও পাইনি বলেন? না, ওই মোটামুটি বন্যার আগে 5 জন না 6 জন পেয়েছে, বাড়ি পাইনি। দিব ভোগা দিয়ে দিব, ভোটের সময় আসছে, বাড়ি পাবা সব লিস্টে নাম আছে, বাড়ি হয়েছে না, বাড়ি হচ্ছে না। আপনি তো দেখছেন বেশিরভাগ খেড়ের টাটির বাড়ি, কেউ টাকা দিয়ে দিতেছে, যাদের টাকা আছে, যাদের টাকা আছে তারা বাড়ি করে নিচ্ছে, তৈরি করে নিচ্ছে, টাকা দিয়ে দিতেছে, টাকা দিয়ে বেশি। এমনি সরকারি বাড়ি মুষ্টিতে 2-5 খান পেয়েছে, এই পুরো এলাকায় 2-5 জন পেয়েছে। হ্যাঁ ওই মেম্বার ভর্তি 5 খান করে পেয়েছে, নাহলে দেয়নি। কি অবস্থা, কঠিন অবস্থা। মানে আপনারা এখানে কত বছর আছেন?
এখানে আমরা 18-19 বছর আছি, তার আগেও অন্য চরে ছিলেন, হ্যাঁ, সেই চর এখন জলের নিচে। হ্যাঁ, নিচে পাহাড়ের নিচে ভাঙনে চলে গেছে। কি অবস্থা, মানে এইভাবেই জীবনযাপন করতে হচ্ছে বলেন। আমাদের জমি এখন ধরেন যে 25-30 বিঘা জমি সব পদ্মার জল দিয়ে আছে। পদ্মার জলের নিচে, ওগুলো কোনো আবাদ হয় না, এই খাজনা হতেই ওপরে সব ঘোরা। মানে জলের নিচে চলে গেছে, তবু খাজনা দিতে হয়, হ্যাঁ, খাজনা লিখি। তবু দিতে হবে, তাহলে জমি থাকবে না। কি করবো, আমার কোনো উপায় নেই। এই লোক তাই তো দেখছি প্রচুর কষ্টতে থাকে, আমাদের এই গ্রামের লোক প্রচুর কষ্ট। প্রচুর কষ্ট মানুষ মানে জীবনযাপন করে তারা। এই সেদিনকে সাপ এখানে 3,500 একটা মারলাম করিস। সাপ, হ্যাঁ, ওই পায়খানার পাশে এরকম বেড়ে পাইতে ছিল একবারে ওরে বাবা, বড় রাতে পায়খানার গোড়া খান। মানে সব দিকে সমস্যা, সাপ পাকড়েও সমস্যা। সাপ, কবিস। খবিজ আছে, মানে বুনো শুয়োর, তাই তো? হ্যাঁ, বন্যা নামলে কিছুই ফসল থাকবে না, ওই রাত সব ফসল নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। মানে ওগুলোকে বুনো শুয়োর যেগুলো, সেগুলোকে খবিজ বলে। খুবই অত্যাচার। একটা বড় মানুষ কলায় ডুবে যেগুলা থাকবে ফল সব খাইলি, ভুট্টা হইতে দেয়নি ভুট্টা হতে দেয় না। না, কিছু হইতে দেয়। হ্যাঁ, আমি দেখেছিলাম ওদিকে তো আপনাদের ভুট্টা ভালোই চাষ হয় টুকটাক। ভুট্টা চাষ আর খাইনি। এই 2-3 বছর হচ্ছে না, ভয়ে দি খাইলে করবো কি করে কি করে। এমনিতে তো টাকা নষ্ট হয়ে যাবে। আলু চাষ করতো আমি, বাড়িতে এখন আলু লাগাইলে খাইলাম। মানে বুনো শুয়োর যে মারার কোনো রকম প্রসেস নেই বলেন, মারা যাবে না। বিডিও সাহেব আর যে এমএলএ হয়েছিল ওই সব মারতে পাবো না, মানে ধরে নিয়ে চলে যাক, সেই সিস্টেম তো করতে পারে নাকি? ধরতে দিচ্ছে না তো, সাঁতালরা আসছে ধরে নিয়ে চলে যাবে। ও, দেবে না। একবার ধরে নিতে বিডিও আর এই এমএলএ যে উঠেছে, এই এমএলএ তে এতে সব বন্ধ করে গোটা মাঠটাকে বাদ করে দিল। মারতে দেবে না, ধরতে দেবে না, সে না মারুক, কিন্তু হ্যাঁ। ধরে তো নিয়ে যেতে পারে, অন্য জায়গায় রেখে অন্য জায়গায় দিয়ে দিক। হ্যাঁ, অন্য জঙ্গলে ছেড়ে দিক। ধরে চলে তো। হ্যাঁ, সুন্দরবন সাইডে কত জঙ্গল আছে, সেসব জঙ্গলে মানুষ ঢোকে না, সেসব জঙ্গলে দিক। এরা এটাও তো। ফসল আমরা হইতে এখানে দিচ্ছে না। বসবাস করছি না, এখানে তো আমরা বসবাস করছি, তাহলে তো লাগবে। কি অবস্থা দেখুন। খুব জ্বালা। খুবই জ্বালা। আর এই 8 দিন হলো একজনকে রাস্তাতে পাড়ি দিয়েছে, এখানে খাম এখানে কামড়ে দিয়েছে ধরে। হ্যাঁ, কামড়ে। মানে এটা কি রাতের বেলাতে বেশি সমস্যা হয় নাকি দিনের বেলাতেও? দিনের বেলা। দিনের বেলাতে মানে একা যাচ্ছিল। এরকম একটা ওরে বাবা, গাছের গোড়া আমাদের যেতে গেলে আবার ধরবে না তো? না, গ্রামে না, গ্রামের বাইরে গ্রামের সাইডে জঙ্গল লাগোয়া যেসব জায়গা, ফাঁকা ফাঁকা যাও, ফাঁকা মাঠ, মাঠ মাঠ এমনি আর ফাঁকা মাঠের পাশ দিয়ে হাঁটছিল, ওখানে উঠে চলে এসেছে। বুঝতে পেরেছি। ওই শয়তানপাড়া চরের দিকে ওই সব সাইড এই জঙ্গলে আছে, জঙ্গলে উঠে চলে এসেছে। আমরা গরিব মানুষের পরের পাট ছাড়া আসছি, যেতে ভাঙ্গে ফিরে সব জল হয়ে আছে। আপনার পরিবারে কে কে আছে? আমরা স্বামী স্ত্রী আছে, বেটা পুতা ছাড়া সব ভিনে হয়ে গেছে, ভাত পানি দেয়নি। আলাদা মানে আপনাদের সংসারের খরচও দেয় না নাকি? না, কিচ্ছু দেয়নি বেটা। তাহলে আপনাদের সংসার চলে কি করে? ওই কি করে চলবো, বুড়া ডাক দেয়নি, গাইডা পিছেছি, এটা আপনাদের গরু? জি, ও আচ্ছা, আচ্ছা। আর এমনি এই যে পাট কাটি, এইগুলো কি আপনাদের জমি জমা নাকি? জি না, ওই বলেন না, পাচ্ছে লোকের পাচ্ছে, চোখ মুখ দেখছেন যে না কেমন কালো ঠিক রেখেছে হাত পা, লোকের বোধে পাট ছেড়িয়ে এসে পাট টাট ধোন আপনারা? মানে পাট ধুয়ে যে পাট ধুয়ে ধোন পাট তো নাকি? তুলে গৃহস্থের জায়গা এনে নিয়ে এসে বসে ছড়ায়। ছড়িয়ে মানে পাটটা বার করেন তো জল থেকে? মানে পাট ছাড়ান, পাট ছাড়ান। আর কি। তা আপনাদের কত করে দেয় পাট ছাড়ালে? ওই এই যে শুধু পাট খুলে গেলালি, ও মানে পাট ছাড়া টাকা দেয় না। টাকা দেয় না? জি না। আর এই গ্রামের মানুষ যারা এই যে পাট মানে ছাড়াই আর কি, সেসব পাট ছাড়ানোর জন্য ওনাদের কিন্তু কোনো পারিশ্রমিক বা পয়সা দেওয়া হয় না। মানে এই যে পাট কাটি, সেই পাট কাটিগুলো দিয়ে দেয়, সেই পাট কাটি দিয়ে দেখুন তৈরি করে এই যে বাড়ি। এই যে পাট কাটিগুলো যেগুলো তারা নিয়ে আসে পাট ছাড়ানোর পরে, সেই দিয়ে এই যে এই বাড়িগুলো তৈরি করে। তো এখানে একটা মানে গরু ছাগল থাকে তেমন একটা ঘর বানানো, এবং এটা একটি বাড়ি। দেখুন এখানে রান্না করে। বুনাতে পারি না, 1 কেজি পাট নিয়ে আসি, 6 দিন 7 দিন করে বুনা। বাপরে, কি অবস্থা দেখুন। এনার মানে মানে এই যে সব 4-5 বাড়ি দিনে ঘর দেখেন এই না? জালটা বুনে নাকি 40 টাকা ইনকাম হয়, এবং হ্যাঁ। লোকের জায়গায় যান ইনি পাট ছাড়াতে, যেটা একটু আগে আমি বললাম। তো এটা হচ্ছে এনার বাড়ি, আর এই পাশে হচ্ছে এনার এই যে গোয়াল ঘরের কিছু হয়তো পোষ্য বা ছাগল টাগল ছিল। এই ঘরটা কিসের জন্য? ওই যে বলি না, এটা কি গামা গামা বলে নাকি? এই জাল কি আপনি বুনছিলেন? জি জাল বুনতে পারেন? হ্যাঁ, যে বুনাচ্ছি, কি করবো, পেটের জ্বালাতে বেটারা ভাত দেয় না, বুনাই 1 কেজি করে নিয়ে আসি, 8 দিনে হয়, পারি না 10 দিনে হয়, বুনাই বুনিয়া আচ্ছা, এই জালগুলো দিয়ে কি করে?
এখন ওরা লিয়ে বাহান দেয় কি কি আচ্ছা, ঘেরার জন্য এগুলো তো মাছ ধরে না মনে হয় যদি না মাছ ধরে না, মাছ ধরে না। বাহান করে কি করে তো আচ্ছা, এই জাল নিজে হাতে বোনেন আপনি? জি বাবা, মানে কি করে বোনেন একটুখানি? এই যে এরকম করে আচ্ছা, ওইভাবে আস্তে আস্তে করে ওইভাবে ঢুকাতে হবে ভিতরে। হ্যাঁ এরকম করে বোনাই আস্তে আস্তে এরকম করে দিন এরকম করে বোনা একাদা করে পাঁচ ধরি। মানে এই একটা জাল বুনতে কত সময় লাগে আপনার? বলছি না যে 1 কেজি কটলি আচ্ছা, কেজি হিসাবে? কেজি হিসাবে ও, 40 টাকা, এই কটগালা হচ্ছে 50 টাকা করে। এই তুমি মানে 1 কেজি আপনি জাল বুনে দেবেন 40 টাকা দেবে? হ্যাঁ তা সে তো 2-4 দিন 5 দিন লেগে যায়। তাই তো বাহ, 10 দিন লেগে যায় পারি। তাহলে তো লাভ আর কি হলো, তো উল্টে কষ্ট। নুন তেল দেওয়া হয়, তরকারি মরকারি দেওয়া হয়, কি চলে যাচ্ছে। কি অবস্থা! এরপরে কি এই লাউ চাষ করেছেন নাকি কুমড়ো? কুমড়ো তো ধরে নিয়ে দিতে শাখা সব নিয়ে যেতে তো দেখলেন এই যে জালটা এখানে কিলো হিসাবে নিয়ে আসেন উনি, এবং একটা জাল বুনতে 4-5 দিন সময় লাগে। তো 1 কিলো বুনলে মাত্র ওনাকে 40 টাকা দেয়, মানে 4-5 দিনে 40 টাকা ইনকাম করে। মানে কি অবস্থা! মানে একটা জাল বোনা কিন্তু 4 টাকানি কথা না, 1 কিলো জাল বুনতে 4-5 দিন সময় লাগে। হ্যাঁ চোখ মুখ ঘুরে তো তার বিনিময়ে ইনি পান কত? 40 টাকা। তুই এসব 200 টাকা মানে বুঝতে পারছিলেন গ্রামের মানুষদের জীবন কতটা কষ্টের। আলাদা আলাদা বাড়ি, মানে আপনার বয়স তো অনেক হলো, প্রায় 60-এর উপরে তো মনে হয়। আপনার নিজেরই কাজ করতে হয়? হ্যাঁ এই চাষি আছে না, এই জানি একটা গরু আছে তাই নিজের কোনো জমি টমি আছে কি নাকি? জমি টমি নাই। জমি টমি নেই, তাহলে এর উপরে আপনার নিজের কাজ বাজ করে লোকের জমিতে কাজ বাজ করেন নাকি? হ্যাঁ যে খাজনা করে নিলামে দেখেন 10,000 টাকা বিঘা করে খাজনা করে দিলাম। মানে নিলামে খালি গরুর লেগে নিল না তো নিতে না। মানে 10,000 টাকা নিলামে, তাও বছরে খাজনা দিতে হবে আপনার? হ্যাঁ নিলামে শুধু আপনার বাড়ি গরু আছে তার জন্য এই যে হ্যাঁ হ্যাঁ ঘাস লাগানো, এই হ্যাঁ গহামা করবো, ভুট্টা করবো, আর এই আচ্ছা, গরু আচ্ছা। লেগে গরুর জন্য। গরুর জন্য আর আপনার মানে প্রতিদিনের মানে কি কাজ করেন, ইনকামটা কিভাবে হয় আপনার? ইনকাম হয়েছে থেকে ধরেন দিয়ে যে আল্লাহ চালিয়ে দিচ্ছে। মানে লোকের জমি টমিতে কাজ বাজ করে? লোকের জমি তো বলছে না যে আপনার একাধ বিঘে পাঁচ মিনিট হয়তো কোন মিনিট একাধা হয়তো 5 মিনিট। ও মানে লোকের জমিতে জোন টোন দিয়ে, যেমন এই পাট ইয়ে করার পরে এই যে পাট কিছু ইয়ে করে সব আলগা ছড়াইছে বাড়ি আনলি। ওইখানে যে ইয়ে রয়েছে ওটা কি তোমার জমি নাকি? ওই যে দেখা যাচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইগুলো মানে ওগুলো কাটলে কিছু বলে না? না ও লাগাই লাগিয়ে গরুর জন্য এটা ধরুন 3-4 বছরে ধরুন 5-6 কাঠ খাওয়া হবে। ও, আর গহামা বিললে ভুট্টা বিললে হয়তো 3-4 বার। আচ্ছা, মানে এইগুলো গরু খেলে কি? চাষাবাদ করতে চাষ করে একবারই লাগিয়ে দিলাম। হ্যাঁ, ও জবার খুশি তোমার সাহার পানি দেওয়া খাওয়াও, এটা খুব বাড়তি। আচ্ছা, এখানে আপনি চাষ করেছেন? হ্যাঁ এখানে যে 10 কাঠা দিয়েছি, 10 কাঠা জায়গা নিয়ে চাষ করছেন। আচ্ছা, বলছি যে এগুলো খালি কি গরুর দুধ মানে বাড়ে নাকি? গরুর দুধ এগুলা খেলে একটু কম বাড়ে, ভুট্টা খেলে বেশি বাড়ে। ভুট্টা খাওয়ালে বেশি বাড়ে নাকি? ভুট্টা খোল এসব পাওয়া যায় তো, ওইগুলো খাওয়ালে বেশি বাড়ে। ভুট্টা খোল তো এটা ধরেন জালি খাওয়ালে দুধ জানিয়ে থাকবে, তবে বুড়ো হয়ে গেলে খাওয়া যায় না, খুব ডালচি হয়ে যায়। ও, মানে এখানে তার মানে 10 কাঠা আপনি জমি নিয়ে চাষ করছেন এই রোদ্দুরের মধ্যে, এই বয়সেও? হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা! ধরেন আপনার বয়স মোটামুটি কত হবে? পাচ্ছি না তো। স্বাভাবিক বিষয়, এই বয়সে আর কত খাটবেন? মানে বয়স তো আপনার 60-70 প্লাস নাকি? না এই 60-70 গেছে। 60-70-এর কাছাকাছি বয়স প্রায়। কি অবস্থা দেখুন, মানে বুঝতে পারছেন মানে কি ওনার বয়স। এই যে দাদুর বয়স প্রায় 60-70 বছর, এই বয়সেও দাদু কষ্ট করে যাচ্ছে, মানে পেট চালানোর তাগিদায়। এই যে এটা মাথায় করে উনি এখন নিয়ে আসলো। এদিকে এই সাইডের দিকে একটি জায়গা রয়েছে, ওনার 10-12 কাঠা জমি নেওয়া রয়েছে, সেখানে উনি চাষ করে। এবার এটা তুলে নিয়ে এসছে, এগুলো আবার কেটে গরুকে খাওয়াবেন, তাই তো? এগুলো ছোট ছোট করে কুচি কুচি করতে হবে, তারপরে গরুকে খাওয়াবেন। দেখলেন এই বয়সেও এত কষ্ট করে পরিশ্রম করছে। মানে এনার ছেলে আছে না মেয়ে আছে? ছেলে 3টে ছেলে আছে, তারা সব চলে গেছে। ছেলেরা ধরেন যে জমি জমা কিছু দিতে পারে নাই তো কি দিব। সেটা তো ছেলেদের বোঝা উচিত। ছেলে পেলে হয়তো এখন বলছি যে বেটারা আর চলতে পারছে না, তোরা আপনাকে এক মাসে 1000 টাকা করে 500 টাকা করে দিয়ে আমাকে। তারা দিচ্ছে না? না হলে চলে যাবে। দিচ্ছে, দিয়ে চলে যাবে, দেয় 500 টাকা 1000 টাকা করে দিয়ে। মানে 3টে ছেলে 500 করে দিয়েছিল। মানে ওরা মানে আপনার যে 3 ছেলে তারা কি ওইদিকে চলে গেছে শহরের দিকে নাকি এই গ্রামেই থাকে? আচ্ছা, এখানেই পাশেই থাকে, মানে পাশাপাশি আছেন তার মানে আপনারা? ওখানে ছিলাম, এক জায়গাতেই ছিলাম, তাই আমি এখানে চলে এলাম।
হ্যাঁ ওই দেখছিলাম জেঠিমা ওই ঠাকুমা উনিও এই পাট সব ছাড়িয়ে নিয়ে এসে মানে পাট কাটি দিয়েছে, কোনো টাকা দেয়নি লোকের ছাড়াতে। হ্যাঁ শুধু পাট কাটি ছড়িয়ে দেওয়ার বুলুম থেকে আলো, কি অবস্থা দেখে। গৃহস্থের বুলুম থেকে আলো আর পাট কাটি কাটা আমরা দিয়ে দিই। মানে যদি এইসব ভেঙে যায় তখন আবার এই পাট কাটি দিয়ে আপনার ঠিক করতে হবে। বাড়ি ঘরে হ্যাঁ তো দেখলেন এই গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে প্রায় গ্রামের মধ্যে ঢুকে গেছি একদম, এবং গ্রামের ভিতরে ঢুকে গ্রামের মানুষদের সাথে কথা বলছি এবং তাদের ঘরবাড়ি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে জায়গাটাতে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার নাম কিন্তু চর কৃষ্ণপুর, আর নতুন নাম হয়ে বর্তমানে এই জায়গাটার নাম হয়েছে চর মহিষমারি। তো সেই জায়গাতেও আমি এখন রয়েছি। একদম চারিদিকে যে পরিবেশটা, মানে পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন আমি বাংলাদেশের বা কোনো একটা প্রত্যন্ত গ্রাম, অনেক পিছিয়ে পড়ে একটা গ্রাম, যে গ্রামে এখনো ঠিক মতন কারেন্ট পৌঁছায়নি, যে গ্রাম মানে আমাদের মানে বর্তমানে 2025 সাল, কিন্তু সেই গ্রামটা মনে হচ্ছে এখনো 1990 সালে পড়ে আছে। তো ঠিক তেমন একটা ফিল হচ্ছে এখানে দাঁড়িয়ে। তো এখনো 2025 সালে দাঁড়িয়ে মানুষ এইভাবে বসবাস করে, এটা কিন্তু ভাবতে অবাক লাগে। আমরা হয়তো যারা শহরের মানুষ তারা হয়তো জানি না, এবং যদি আমরা এখানে না যেতাম বা এখানে না আসতাম তাহলে কিন্তু আমরা জানতেও পারতাম না। আর এই মহিষমারি চর বা চর কৃষ্ণপুর, মানে যত ভেতরে ঢুকছি তত অবাক হচ্ছি, মানে এত মানুষের এত খারাপ অবস্থা। দেখুন এখানে কিন্তু বাড়িঘর রয়েছে, তারা এখন বাড়িঘরে হয়তো নেই, তারা এদিকে যারা বাড়ির মহিলা আছে তারা পাট ছাড়াচ্ছে, বা বাড়ির যেসব পুরুষ আছে তারা কিন্তু সব শহরে বা কলকাতার দিকে কাজে যায়, আর মহিলারা কিন্তু এখানে বিভিন্ন রকম কাজবাজ, পাট ছাড়ানো থেকে শুরু করে যেসব কাজবাজ তারা পায় তারা সেসব কাজ করে, এবং তাই দিয়েই তারা তাদের সংসার চালায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রামের ভিতরেও রয়েছে, এবং গ্রামের ভেতরে বাড়িঘর এবং যে পরিস্থিতি রাস্তাঘাটের সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। একটা রাস্তা দেখাবো আপনাদের, দেখুন এই দেখুন, যেহেতু প্রচণ্ড বর্ষা সেই কারণে এই যে রাস্তাটা এখন আর যাওয়ার উপায় নেই, পুরো রাস্তাতেই কাদা। তো আমরা এখন এই দিক থেকে যেতে হবে, আমাদের এদিক থেকে গিয়ে যে রাস্তা উপরে উঠতে পারবো কিনা সেটা এখন বুঝতে পারছি না। তো দেখুন এদিকেও আসলাম, এদিকেও এসে দিকে রাস্তার অবস্থা খারাপ, মানে কোন দিক থেকে যাবো। বলছি বাবু যার রাস্তা কোন দিকে বাবা, সব কি রাস্তায় কাদা? এদিকে সব রাস্তায় আর তো যাওয়া যাবে না এখন, কোন দিক থেকে যেতে হবে, রাস্তা কোথায়? এদিক থেকে যাওয়া যাবে? যাবে? তো দেখুন হ্যাঁ ওই দিকে যেতে হবে। দেখুন বাচ্চাগুলো বলছে চলুন আমি রাস্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে কত ভালো এরা। তুমি পড়াশোনা করো তো? করো সত্যি তো? বাচ্চাগুলো আমাদের বললো রাস্তা দেখিয়েছিল, এদিক থেকে চলে যাও রাস্তা পেয়ে যাবে। দেখুন বাড়িঘর দেখুন। আমি যেখানে যাচ্ছি আপনাদের সমস্ত কিছু এই গ্রামের দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে মানুষের কাছে পৌঁছায়। আচ্ছা এই যে পাট যে ছাড়াচ্ছেন আপনাদের কি টাকা দেবে নাকি, না পাট কাটি দিয়ে দেয়? আচ্ছা মানে টাকা দেবে না, পাট কাটি দিয়ে দেবে সব, আর পাটটা নিয়ে নেবে, তাতে কি আপনাদের লাভ হয়? লাভ পুরা লাভ, তাছাড়া কিলা কাটি বাঁধবো, পাট কাটি আর কিনতে হয় না ঘর বাড়ি বানানোর জন্য, তাই তো? কিনতে হয় সময়তে। তো আমরা ঘুরতে ঘুরতে এই বাঁশবাগানের নিচে এসে একটু দাঁড়ালাম। এত রোদ, এত রোদের তাপ, মানে এই বাঁশবাগানের নিচে একটু দাঁড়িয়ে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না এখানে ঘুমিয়ে পড়ি, মানে এত স্নিগ্ধ হাওয়া। এটা কিন্তু একদম পদ্মার পাড়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি আবার। দেখুন ওই যে পদ্মা নদী দেখা যাচ্ছে, ওই যে মানুষজন হেঁটে যাচ্ছে, তো পাশেই কিন্তু পদ্মা নদী। আর বলে রাখি এই পদ্মা নদী কিন্তু একমাত্র এই জায়গাতেই আছে মুর্শিদাবাদের, আর বাংলাদেশে আছে, তাছাড়া কিন্তু ভারতবর্ষের আর কোথাও আপনারা দেখতে পারবেন না। এবার দেখুন এই যে পাট কাটি দিয়ে ছোটো ছোটো টিন দিয়ে ঘর বানিয়েছে, তারা যে পাট চাষ করছে সেই পাটের যে অংশটা, সেই অংশটা তারা ছাড়িয়ে নিচ্ছে, এবং যে কাঠিগুলো সেই কাঠিগুলো তারা এখানে পাজা করে রাখছে। ভবিষ্যতে যখন ঘরবাড়ি যদি ভেঙে যায় বা কিছু হয় তখন তারা সেই কাজে লাগাবে, বা তাদের সেই ঘরবাড়ি তৈরির কাজে এই পাটকাঠিগুলো ভবিষ্যতে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু ঘরবাড়ি তৈরির জন্য নয়, এনারা কিন্তু এই পাটকাঠি দিয়ে জ্বালিয়ে এনারা রান্না করেন। আপনারা বুঝতে পারছেন দেখে কি স্নিগ্ধ হাওয়া দিচ্ছে এই বাঁশবাগানের নিচে, সুন্দর ঠান্ডা একটা ওয়েদার, আর চারিদিকে কিন্তু প্রচুর রোদ, এবং রোদের কিন্তু বেশ তাপ। তো এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ একটু ভালো লাগছে। তো চলুন আমি আপনাদের আর একটা জিনিস দেখাই। এই দেখুন এই গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে দেখলাম এই যে সোলার, এপাশে আছে কিছু ইউনিট এবং এপাশে আছে, এই সোলার লাগিয়ে রেখেছে। এটা যত সম্ভব এখানে গভর্নমেন্ট থেকে কোনো একটা ব্যবস্থা হয়তো করা আছে, এটার কারণ আমি জানি না। তো যদি দেখি কথা বলে কারোর সাথে যদি জানতে পারি এটা কারণটা কি, তো আপনাদের অবশ্যই জানাবো। এবং এই সামনে এগিয়ে গেলেই ওই যে নদী, একটু জুম করে দেখালে বুঝতে পারবেন, ওই দেখুন নৌকা যাচ্ছে।
দেখুন ওই যে নৌকাটা এই এবার দেখা যাচ্ছে। তো আমি আপনাদের এবার দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন যে পদ্মা নদী, যে নদীর শাখা, সেই পদ্মা নদীর সব থেকে কাছের যে বাড়িটি, সেই বাড়িটি আমি আপনাদের এবার দেখাবো। যখন এই পর্দা ভাঙতে ভাঙতে যখন একদম আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে, এই আজ থেকে 5-10 বছর পরে কিন্তু এই বাড়ি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। দেখুন এই যে বাড়ির কি অবস্থা দেখুন, যেখানে গরু থাকে এবং এইভাবে তারা নেট দিয়ে রেখেছে। বলছে এই নেট দিয়ে রেখেছো কেন? মানে পাখি পড়ে বলতে বুঝলাম না, মানে টাইয়া টাইয়া আছে কি না আপনার আছে, হ্যাঁ, আবার টাবার আছে, সেই জন্য এবার বসতে পারে না। ও আচ্ছা, জালের জন্য বসতে পারে না। মানে তোমাদের তো মনে হয় এই নদীর সব থেকে কাছে তোমাদের বাড়ি। হ্যাঁ, মানে যে যেভাবে পার ভাঙছে, আর ভাঙতে 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 মনে হয় আর 5-10 বছর পরে তো এই বাড়ি জলের নিচে। লাগতে পারে, 1 বছর লাগতে পারে, ঠিক নেই, ভাঙানোর কোনো কিছু নেই। এখন তো মানে পদ্মার জল বিশাল বাড়ছে, মানে এই জল বাড়লেই পার ভাঙে নাকি? বাড়তি আছে মানে এখন ধরেন যেটা এখানে এটা তো ভরে গেছিল, এখন একটু নিচে হবে তখন ভাঙে বেশি। আচ্ছা, যখন এই ভেঙে যাবে আস্তে আস্তে চলে আসবে, তখন আপনার আবার কোথায় চলে যাবে? ধরেন উপরে যাইতে হবে কোনো দিকে। আর আগে কি অন্য কোথাও ছিলেন? আপনাদের ওই যে আপনার ঘোষপাড়াই ছিল, ঘোষপাড়ার থেকে আবার এখানে চলে এসেছেন? ঘোষপাড়া ভেঙে গেছে, বালুপাড়া ছিল, বালুপাড়া ভেঙে গেছে। আচ্ছা, মানে অনেক গ্রাম ভেঙে গেছে। ভেঙেছে আছে, যত ভাঙছে তত এগিয়ে আছে। কি অবস্থা, মানে এই চরের মানুষদের মানে ভাঙছে আবার উপরে যাচ্ছে, আবার সেখান থেকে ভাঙছে আবার একটু উপরে যাচ্ছে, এইভাবেই জীবন চলছে। হ্যাঁ, আচ্ছা, এই যে বললাম আপনাদের যে সোলারটা কেন লাগানো, যদি আমি জানতে পারি তো আপনাদের জানাবো। তো বলছি সোলারটা কেন লাগানো? সোলারটা আপনার আগে এখানে কোনো কারেন্ট ছিল না, আচ্ছা, সেই জন্য ওটা সূর্য তাপে বাড়ি বাড়ি সব লাগছে। এটা কি সরকার থেকে লাগানো? এটা আপনার সরকার, এটা সেরকম সরকার ছিল না, পার্মানেন্টই ছিল, এখন সরকার নিয়ে নেয়। মানে এটা কি গ্রামের মানুষ টাকা দিয়ে লাগিয়েছিল এরকম কিছু বিষয়? এটা আপনার একটা কোম্পানি লেগেছে, কোম্পানি লাগিয়েছিল। মানে এখন কি এটা কোনো কাজ হয় না নাকি? এখন আর কোনো কাজ না, বেকার বেকার এইসব বসে গেছে, মানে এইভাবে পড়ে রয়েছে, তাই তো? এখন এইভাবেই আছে। এখন আপনার এই কারেন্টটা দিয়ে দিয়েছে, এখন কারেন্ট চলছে। এখন ঘরে ঘরে সব কারেন্ট দিয়ে দিয়েছে। আর এই দেখুন একদম এই যে পদ্মা নদীর জল এখানে চলে এসছে, আর এখানে কিন্তু এই যে দোকান রয়েছে বেশ কয়েকটি দেখছি, এখানে একটি দোকান দেখছি এবং এখানে একটি দোকান দেখছি। বলছি যে দাদা, এই পদ্মার জল যখন চলে আসবে তোমার এই দোকান নিয়ে চলে যাবে না জলের মধ্যে নাকি? কিছুদিন আগে এখানে জল ছিল, ও নেমে গেছে জল নাকি? আবার বাড়তি, মানে দেখলেন একদম পদ্মা নদী জল এই পর্যন্ত কিন্তু চলে এসছে। দাদা বলছে কিছুদিন আগে এখানে জল ছিল, জলটা এখন মানে কয়েকদিন বর্ষা না হওয়ার কারণে নেমে গেছে, তাই তো? তো গ্রামের মধ্যে কিন্তু এমন ছোটো ছোটো দোকান আছে, বলো না, ভিতরে অনেক দোকান আছে এরকম ছোটো ছোটো, মানে চাল ডাল কিছু পাওয়া যাবে না, মানে এমনি তোমার যেসব চা ফা এসব পাওয়া যাবে। তো একটা জল নেবো এখান থেকে, জল নিয়ে খাবো। তো একটা জল দাও দেখি, দুটো ছোট দিলেও হবে। আর দেখুন এখানে কিন্তু ফ্রিজ আছে, ফ্রিজে ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস সবকিছু কিন্তু এখানে পাওয়া যাবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে এই নির্মল চর, এই নির্মল চরের মধ্যে যে গ্রাম রয়েছে চর কৃষ্ণপুর বা চর মহিষমারি, এই গ্রামের মানুষ কিভাবে তারা জীবনযাপন করে এবং এই বর্ষার সময় তাদের জীবনে কতটা খারাপ পরিস্থিতি চলে আসে, এবং এখানে যখন প্রচুর মানে বৃষ্টির জল যখন এখানে হাঁটু সমান বা কোমর সমান হয়ে যায়, তখন এনারা কিন্তু গাছের উপরে বা টিনের উপরে আশ্রয় নেয়। তো সেই চরটাকে আমি আপনাদের ঘুরে দেখালাম। যেহেতু বেশ কয়েকদিন বর্ষা হয়নি, সেই কারণে কিন্তু জলটা একটু নেমে গেছে। এই আমি এখন বর্তমানে যেসব জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু জল ছিল, তো জলটা একটু নেমেছে এবং পাশে যে নালাগুলো আছে সেই নালাতে হালকা হালকা জল রয়েছে এবং মাঠ কিন্তু এখন বর্তমানে জলের নিচে, একটু উঁচু যে জায়গা সেই জায়গাতে জলটা একটু নেমেছে। তো কিভাবে তারা এই চরের মধ্যে বসবাস করে এই দুর্গম পরিস্থিতিতে, সমস্ত কিছু আপনাদের আমি দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।